ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দিতে পারেন দিক নির্দেশনা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করছে এনসিপির প্রতিনিধিরা। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ঘুরে দেখছেন 50 জনের একটি দল। আজও যানজটে নাকাল কুমিল্লা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সংস্কার চলায় 12 কিলোমিটার জুড়ে যানবাহনের ধীর গতি, ভোগান্তি চরমে। সকালবেলা বাসা থেকে বাড়িতে প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু প্রাইভেটে তো যাওয়া হলো না। আল্লাহ জানে কখন ক্যান্টনমেন্ট পার হবো। যাত্রীদেরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। ত্রিদেশীয় মক্কা প্যাক্টকে স্বাগত জানালো বাহরাইন ও ইয়েমেন। প্রত্যাশা, সৌদির নেতৃত্বে বাড়বে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পূরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল সহ প্রমুখ। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। সকাল 9টায় তারা সেখানে প্রবেশ করেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে আরও উপস্থিত রয়েছেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য ও মিডিয়া উপকমিটির প্রধান সেরোয়ার তুষার এবং মাহিন সরকার সহ 50 সদস্যের একটি দল। তারা জানান, সাধারণ দর্শনার্থীদের মতোই টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছেন তারা। ঘুরে দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও চিত্র, নথিপত্র, শহীদদের ব্যবহৃত সামগ্রী। ঢাকা সেনানিবাসে ডিজিএফের সদর দপ্তর, আয়নাঘর, খ্যাত গোপন বন্দিশালা, জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক, প্রসিকিউশন টিম। তাদের সাথে পরিদর্শন করবেন গুমের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও। জিআইসি সেলে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান। সেই মামলার বিচারের অংশ হিসেবেই তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করবেন। মামলায় অভিযুক্ত 13 জনের মধ্যে ডিজিএফআই এর 5 জন সাবেক মহাপরিচালক এবং 5 জন পরিচালক রয়েছেন। তাদের মধ্যে 3 জন পরিচালক গ্রেপ্তার রয়েছেন। এর আগে র্যাবের টিএফআই সেল পরিদর্শন করেছিলেন ট্রাইব্যুনালের এই টিমই। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। নির্যাতন, নির্মমতা, ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র সবকিছুর কেন্দ্র ছিল এই বাসস্থানটি, এই গণভবনটি। এখান থেকেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সকল কিছু সিদ্ধান্ত নিত। মানুষকে নির্যাতন করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি সহ বিগত 16 বছর যত এদেশের ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেই নির্যাতন, নির্মমতা এবং মানুষের প্রতিরোধের এবং বিজয়ের স্মৃতিচিহ্ন সম্বলিত এই স্থানটিকে অন্তর্বর্তী সরকার জাদুঘর করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কাজ শুরু হয় এবং আমরা দেখতে পেলাম যে এবছর এই 5ই আগস্ট এটা উদ্বোধন করেছেন বর্তমান সরকার। তো সেই প্রেক্ষিতে আমাদের এটা পরিদর্শন করতে আসা। অন্তর্বর্তী সরকারের সময় মূলত এটার কাজ মোটামুটি শেষ হয়েছিল, উদ্বোধন করার মতো শেষ হয়েছিল। এই সরকার এসে গত 5 মাস সময় নিয়েছে। আমরা সংসদে এবং সংসদের বাইরে প্রচুর কথা বলেছি জাদুঘরটি খুলে দেওয়ার জন্য। এবং আজকে আমরা যেহেতু অন্তর্বর্তী সরকারের সময়ে আপনারা জানেন শেষ সময়ে তখন একটা পরিদর্শনে আমি এসেছিলাম।
আমি সেই সময় সালাউদ্দিন সাহেব এবং এখনকার বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তো কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে। এবং বিশেষত আমরা বলবো যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। বিএনপির আমরা যখন এর ছিলাম তখনও গত 16 বছরের বিষয়গুলো দেখানো হয়েছে। সেখানে বিএনপির যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো এবার বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। একটু দলীয় বক্তব্য এসেছে, বয়ান এসেছে, সেটা বেড়েছে। তো জাদুঘর এটা সবসময় এইটা একটা আপডেটের মধ্যে থাকবে। এটা আমরা গতবারও যখন কথা বলেছিলাম এবং গতবার যখন আমি এসেছিলাম তখনও আমরা মতামত দিয়েছিলাম। আজকেও আমরা যারা এখন দায়িত্বে আছে তাদেরকে আমরা মতামতগুলো দিয়েছি, আমাদের যেটা পর্যবেক্ষণ। বিশেষত জুলাই গণঅভ্যুত্থানের যেই সেগমেন্টগুলো রাখা হয়েছে সেগুলোকে আরও এলাবোরেট করা উচিত, টাইম লাইন ধরে ধরে। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান 19,000-এর বেশি, যার মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা, উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত প্রাথমিক স্বাস্থ্যসেবা। বেশি বেহাল দশা উপস্বাস্থ্য কেন্দ্রের। স্বাস্থ্যমন্ত্রী জানালেন 3 প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জিহাদ ইসলামের ক্যামেরায় দেশের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্র ঘুরে বাস্তবতা তুলে এনেছেন সহকর্মী হাসান মিসবাহ। দেয়ালে ফাটল, খুলে পড়ছে পলেস্তারা, সামনে নোটিশ ঝুঁকিপূর্ণ ভবন, অথচ ভবনের বয়স মাত্র 26 বছর। এটি বাগেরহাটের গোয়ালমাঠ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। সেবা বন্ধ আছে বেশ কিছুদিন ধরে। এবার যাচ্ছি যশোরের পাজিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক নেই, সেবা দেন ফার্মাসিস্ট। তিনিই প্রেসক্রিপশনে লিখে দেন বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক। ফুলুকলক যাচ্ছেন যে কেটে গেলে ঘা হলে সেখানে দিছি, আর আপনার জ্বর সর্দি কাশিতে আপনার সেফিকজিম দিয়েছি, আর অ্যাজিথ্রোমাইসিনটা দিয়েছি। যার ডায়রিয়া হয়েছে তাকে, যেহেতু আমাদের সিপ্রোফ্লক্সাসিন নেই, তার পরিবর্তে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার দিচ্ছি এখানে। বাইরে লেখা 24 ঘন্টা ডেলিভারি, অথচ স্থানীয়রা বললেন কোনো ডেলিভারি হয় না সেখানে। 2 মাস ধরে কেন্দ্রটি খোলাই হয়নি। সামনে জমে আছে পানি। এটি অভয়নগরের প্রেমবাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে পাওয়া যায় জন্মনিয়ন্ত্রণ বড়ি, আর হয়তো কাশি, জ্বর, তাও সব সময় থাকে না। এই হাসপাতাল জন্মতে কোনদিন ডেলিভারি রুগিয়ে জায়গা কোনদিন ডেলিভারি হয়নি। 10টা বাজে ফিরাই, এখনো কোনো ডাক্তার এখানে আসেনি। আমাদের বাড়িতে হাসপাতাল আমরা আগে করছি, কোন দিনই আমাদের সুযোগ সুবিধা পাই সেটা না পাচ্ছি না। আমরা সেটা না পাচ্ছি, আমাদের হাসপাতাল দরকার নাই। সারা দেশে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র 1313টি। এর মধ্যে অবকাঠামো নেই 366 ইউনিয়নে। 6,500 জনবলের মধ্যে অর্ধেক পদই শূন্য। সব কেন্দ্রে একজন MBBS ডাক্তারের পদ থাকলেও কোথাও দেখা মেলেনি। যশোর শহর থেকে খুব কাছেই বন্ধবিলা ইউনিয়ন। 26,000 মানুষ বসবাস করেন এই ইউনিয়নে। যে ইউনিয়নের মানুষের জন্য করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি, কিন্তু সপ্তাহে মাত্র 1 দিন স্বাস্থ্যসেবা মেলে এখানে। আর বাকি দিনগুলোতে স্বাস্থ্য সহকারীরা এভাবে এসে অলস বসে থাকেন। তবে তাদের আরেকটি কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ। সেটি হলো রোগী আসলে তারা বলে দেন সেবা এখন নয়, সোমবার। কিন্তু সোমবারে সপ্তাহে 1 দিন ডাক্তার আসে এখানে, ওই 1 দিন আসার কথা বলে দিই। কিন্তু লোক নেই, চিকিৎসা দেবে কিনা, মানুষ কোন সময় করে বিপদে পড়ে, কিনা আসবে স্বাস্থ্যকেন্দ্র আইসে পাইল না, বিলম্ব তো অবশ্যই। সারা দেশে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 3,307টি। এর মধ্যে মডেল স্বাস্থ্যকেন্দ্র 500টি। 24 ঘন্টা স্বাভাবিক সন্তান প্রসবের কথা থাকলেও সেটি যেন ঘোষণাতেই সীমাবদ্ধ। একটি কেন্দ্রে মাসে গড়ে 3টি নর্মাল ডেলিভারিও হয় না। প্রতিষ্ঠানে যে আমরা গরিব গুরু আশেপাশে যারা আছি তারা যে কিছু পাবো, কিছু সাহায্য পাবো, কিছু ওষুধপত্র পাবো, কোনোদিন কিছু পাইনি আমরা। এখন তো এরা পরিত্যক্ত, মানে এরা ভাঙ্গে যাবে বিধায় ভয়তে ওই কাউন্সিলের মধ্যে নিয়ে বসাইছি আমরা। 1 দিন অথবা 2 দিন সপ্তাহে বসে, আর প্রতিদিন আসলে মনে করেন যে প্রায় লোকজন মনে করেন যে এখানে ঘুরে ঘুরে চলে যায়। দেখা গেলো সাপ্তাহিক সিগনেচার বা মাসিক সিগনেচারটা কমপ্লিট করার জন্য ওই সময় তো এরা আসে, এখানে এসে সিগনেচার করে ওদের কাজ ওরা করে চলে যায়। এদিকে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকে কিছুটা সেবা মিললেও অনেক ক্লিনিকের অবস্থা জরাজীর্ণ। সময় মতো খোলা হয় না।
সেবাবঞ্চিত রোগীরা। কমিউনিটি ক্লিনিক আইডিয়াটা একটা রাজনৈতিক চিন্তার সাথে যুক্ত করে ফেলা হয়েছিল। মাঝখানে যে ইউনিয়ন সাব সেন্টারগুলোর উপর খুবই কমই গুরুত্ব দেওয়া হয়েছিল, ফ্যামিলি প্ল্যানিংয়ের কিছু গুরুত্ব ছিল। তো এইটা কিন্তু ঘটেছিল যে আমরা যে কোনো উপায়ে কমিউনিটি ক্লিনিককে হাইলাইট করে এটা বিপ্লব দেখাবো, আর মাঝখানেরটা যে দুর্বল হয়ে গেল সেটা আমরা খেয়াল করব না। তো তার ফলে কিন্তু ওইখানে একটা ক্ষতি হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার এত বড় আয়োজন বিশ্বে বিরল। নানা রোগের চিকিৎসার পাশাপাশি প্রসবকালীন সেবাসহ বিনামূল্যে দেয়া হয় ওষুধও। কিন্তু জনবল সংকট আর অব্যবস্থাপনায় ধুঁকছে সব স্বাস্থ্য প্রতিষ্ঠান। প্রাইমারি পাবলিক হেলথের পরিকল্পনার আন্ডারে এই তিনটাকে সমন্বয় করে আমরা যেটা ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার যে আমাদের লক্ষ্য, প্রাইমারি হেলথ কেয়ার, এটা নেওয়ার জন্য এটাকে ইন্টিগ্রেটেড একটা সিস্টেমে এনেই আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ। তিনটা প্রতিষ্ঠান মিলে কি একটা হবে নাকি? না, এরকম একটা হওয়ার মতো চিন্তা আমরা করি নাই, বাট মানে ওয়ার্ক এরিয়াগুলি মানে প্রপারলি ডিস্ট্রিবিউট করা হবে। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি প্রাথমিক স্বাস্থ্যসেবা, কিন্তু কখনোই তা শক্তিশালী করা হয়নি। ফলে দিন দিন বাড়ছে গ্রামের রোগীদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। শুধু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে এই শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়, দরকার সাধারণ মানুষের সহায়তাও। এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। সকালে নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব শিরোনামের জনসচেতনতামূলক বিশেষ সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানে একথা বলেন তিনি। প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এরই মধ্যে 9 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় ঢাকা 18 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, সবাই মিলে একটি পরিবার হয়ে এই শহরকে বাসযোগ্য করার জন্য কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী গ্রিন সিটি ক্লিন সিটির প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু শুধু আমাদের যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা আছে, কর্মচারীরা আছে, তারা একা কিন্তু সেটা করতে পারবে না। এখানে আমরা যারা জনগণ আছি, আমাদের সেই জনগণের সম্পৃক্ততা লাগবে। হাতে থাকা ছোট পানির কন্টেনারটা আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলি। এই কাজটুকু করে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা নিজেই দেখবেন চলার পথে রাস্তার আশেপাশে কোনো টিস্যু থাকবে না। আজও যানজটে নাকাল কুমিল্লা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আমতলী আলেখার চর থেকে পদুয়ার বাজার বেলতলি পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে মহাসড়কের যানবাহনের ধীর গতি ছিল, বেড়া বাড়ার সাথে সাথে তা দীর্ঘ যানজটের রূপ নেয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী অংশ দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভর্তি। গতকাল সেখানে এক দফা অস্থায়ী সংস্কার কাজ হয়। পুরোপুরি সংস্কার কাজ শেষ হলে যান চলাচলও স্বাভাবিক হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। এরপরে আবার যাবো ক্যান্টনমেন্ট, গাড়ি দিয়ে ভাই চেয়েছি না। কালকে জ্যাম ছিল, কালকে গাড়ি থাকতে রাখছিলাম চট্টগ্রাম, আসি নাই। তো আজকে সকালবেলা বড় বড় রওনা দিচ্ছি, এখন বেলতুলি থেকে এখন জামগড়া দিচ্ছি। এখন আল্লাহ জানে কখন ক্যান্টনমেন্ট পার হবো। আজকে 2 দিন যাবত যাত্রীদেরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি, ব্যস্ত রেখে যাত্রী রেখেছে, ইনকাম তো নাই। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, আপনার থেকে তো আমরা জানছিলাম যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এর মধ্যে বেলা বাড়ার সাথে সাথে যানজট কি কমেছে কিনা বা কিছুটা কমার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? হ্যাঁ, পূর্বী আসার কথা হলো, আমি গত প্রায় 15 মিনিট ধরে দেখছি রাস্তার মধ্যে যে সকালের যে অবস্থানটি ছিল তার থেকে কিছু পরিবর্তন ঘটেছে। অর্থাৎ এখন কিন্তু প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার যানজট রয়েছে। বাকি রাস্তাটুকু কিন্তু আসলে যে যানবাহন চলছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আসলে তার ব্যত্যয় ঘটছে। অর্থাৎ এই যানজট দেখে আবার যারা উল্টো পথে গাড়ি নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আবার কিছুটা বিপত্তির জায়গা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে
যানজট যদি আমি সকাল থেকে বলি, সকালের তুলনায় কিন্তু এখন যানজট অনেকটাই কমে এসেছে। এই বিষয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সড়ক ও জনপথের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সঙ্গে ফোনে কথা বলেছিলাম। তিনি যেই বিষয়টি জানিয়েছেন যে এই অস্থায়ী সংস্কারটি আসলে বৃষ্টির কারণে সেখানে পানি জমে থাকায় তারা তাদের সংস্কার কাজগুলো চালিয়ে যেতে পারছেন না। তারা বলছেন যে আসলে বৃষ্টিটি শেষ হলেই কিন্তু তাদের যে স্থায়ী সংস্কার কাজ সেটির কাজ শুরু হবে। এদিকে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে যেটি আমরা জেনেছি, তারা বলছেন যে অস্থায়ী সংস্কার যেভাবে হচ্ছে সেভাবে থাকলে কিন্তু এই অবস্থা চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত এই জায়গাটি স্থায়ীভাবে সংস্কার না করা হবে ততক্ষণ কিন্তু এই সড়কের যে ভোগান্তি সেটি কিন্তু কমবে না, বরং বাড়ার আশঙ্কা করছেন তারা। তো সব মিলিয়ে যতক্ষণ পর্যন্ত এই সংস্কার কাজগুলো, বিশেষ করে আমতলী এলাকার যে সংস্কার, বিশেষ করে 500 মিটার অন্তত জায়গা যদি সংস্কার না করা হয় স্থায়ীভাবে, ততক্ষণ পর্যন্ত এই সড়কে কিন্তু এই যানজটের চিত্র লেগেই থাকবে। তবে সকালের তুলনায় এখন কিছুটা যানজট, তবে কোথাও কোথাও কিন্তু এর বেশিও দেখা যাচ্ছে যানজট দাঁড়িয়ে থাকবে। অনেক বিশেষ করে যারা দূরপাল্লার যানবাহন চালায়, পণ্যবাহী, তারাও কিন্তু অনেকটা যানজট সৃষ্টির পেছনে কারণ যখন তারা একটু সময় পান তখনই কিন্তু রাস্তায় ঘুমিয়ে পড়ছেন এবং পেছনে কিন্তু আসলে যানজটের সৃষ্টি হচ্ছে। তো ফলে আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না এই যানজটটি আসলে কোথায় গিয়ে শেষ হয়েছে বা কতটুকু রয়েছে। ভেঙে ভেঙে কিন্তু যানজটের অবস্থান করছে। তো এখন আমি যেই জায়গাতে রয়েছি কোটবাড়ি এলাকায়, এখান থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু প্রায় 4.5 কিলোমিটার পর্যন্ত যানজট এখনও অব্যাহত রয়েছে। পুরবী, ধন্যবাদ খোকন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিরাজগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আরও কমপক্ষে আহত 10 জন, যাদের অবস্থাও গুরুতর। শুক্রবার রাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে দিনাজপুর থেকে চট্টগ্রামে যাচ্ছিল একটি বাস। নলকায় পৌঁছালে বাসটিকে ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই বাস চালক সহ প্রাণ হারান 2 যাত্রী। আহত হন বাসের আরও 10 আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট ঢাকা মহাসড়কে শেরপুর থেকে তেলিবাজার অংশে দিন দিন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। শ্রমিকদের দাবি বেহাল সড়কই দুর্ঘটনার মূল কারণ। অন্যদিকে সচেতন নাগরিকরা বলছেন অদক্ষ চালক, বেপরোয়া গতি সহ একাধিক কারণ এসব দুর্ঘটনার জন্য দায়ী। জেলায় গত 6 মাসে ঘটে গেছে 185টি দুর্ঘটনা, প্রাণ গেছে 117 জনের। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন যাত্রীরা। মহাসড়ক নয়, যেন মরণ ফাঁদ। সিলেটের এই সড়কে শুক্রবার 2 বাসের সংঘর্ষে নিমিষে নিভে যায় 9টি প্রাণ। নিহতদের সবাই ইউনিক বাসের যাত্রী ছিলেন। তাদের মধ্যে বন্ধুদের নিয়ে সিলেটে ঘুরতে এসেছিলেন সাইফুল ইসলাম। তবে আর ফেরা হয়নি পরিবারের কাছে। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার ভাই। ঘুরতে আসছিল ভাইয়ের বন্ধু, আমার বড় ভাইয়ের বন্ধু বান্ধব সবাই। আমার 2 ফ্রেন্ড, ওরা বিমানে যাবে ঢাকাতে। আর আমরা ইউনিক নেই, ইউনিকের 3টা সিট নেই। ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর থেকে তেলিবাজার পর্যন্ত প্রায় 35 কিলোমিটার দুর্ঘটনাপ্রবণ সড়ক। প্রায় এখানে ঘটে বড় দুর্ঘটনা। গত মে মাসেও ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক পিকআপে থাকা 7 শ্রমিকের। চালকদের দাবি, সড়কের বেহাল দশা, মহাসড়কে অবৈধ যান চলাচল দুর্ঘটনার বড় কারণ। রাস্তার তো অবস্থা খুবই খারাপ, ভয়াবহ রাস্তা। যে গর্ত হইছে রাস্তার মাঝে খুব মারাত্মক, যে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। রোডের মধ্যে অনেক অবৈধ গাড়িগুলোর কারণে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি ও টুরিস্টকা অনেকগুলা গাড়ি আছে, তারা বড় গাড়ির লগে তারা পারাপারি করতে চায়। 90 টাকা 80 টাকা টুল তুলে আমরা তো রাস্তাটা সুন্দর করে দিই, রাস্তা সুন্দর লাগে এই দুর্ঘটনা ঘটে। তবে সচেতন নাগরিকরা মনে করছেন অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ একাধিক কারণে এসব দুর্ঘটনা ঘটছে। পুলিশ বলছে দীর্ঘ যাত্রার কারণে এই অঞ্চলে এসে চালকদের মধ্যে ক্লান্তি আসে। এর ফলেই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। মহাসড়কের 6 লেনের কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা। ড্রাইভারদের বেপরোয়া চালনা এবং কে কাকে ওভারটেক করে সামনের দিকে চলে যাবে এবং অদক্ষ ড্রাইভার, ফিটনেসবিহীন গাড়ি এবং সর্বোপরি আমাদের রাস্তার যে অবস্থা, এটা চিন্তার বাইরে। যে নিয়মে থাকার কথা সেই নিয়মে থেকে অতিরিক্ত নিয়মে বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনাটা
বেশি। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ চলমান আছে। কাজ অনেক জায়গায় কিছু কিছু কাজে দৃশ্যমান হয়েছে। এখন এইটে 6 লেনের কাজটা হইলে সড়ক দুর্ঘটনাটা অনেকটাই হ্রাস পাবে। সড়কে নতুন করে আর কোনো প্রাণ না ঝরুক এমনই প্রত্যাশা সবার। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। যৌথ প্রতিরক্ষা চুক্তির সইয়ের আগে পবিত্র মক্কায় একসাথে জুমার নামাজ আদায় করলেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতারা। অংশ নেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ফিল্ড মার্শাল আসিম মনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান সহ পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এছাড়াও দেশ তিনটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জামাতে নামাজে অংশগ্রহণ করেন। পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে নতুন মেরুকরণের পথে মুসলিম বিশ্ব। এমন ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি মক্কা প্যাক্ট। এর উদ্দেশ্য বহিঃশত্রুর যে কোনো হামলাকে দেখানো হবে যৌথ আগ্রাসন হিসেবে, প্রতিহতও করা হবে একসাথে। পারস্পরিক নিরাপত্তা জোরদারের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায়ও প্রতিজ্ঞাবদ্ধ তিন দেশ। সামরিক খাতের পাশাপাশি উন্মুক্ত হবে কূটনৈতিক, অর্থনৈতিক সহ অন্যান্য সহযোগিতার পথ, অভিমত বিশ্লেষকদের। গত বছর সেপ্টেম্বরে ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হয় সৌদি আরব ও পাকিস্তান, যার প্রধান শর্ত যে কোনো এক দেশে হামলা হলে তা মোকাবেলা করা হবে যৌথভাবে। দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে ন্যাটোর আর্টিকেল 5-এর আদলে হওয়া এই চুক্তিতে যোগ দিয়েছে তুরস্কও। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরও। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান। আরেকদিকে ন্যাটো সদস্য তুরস্কের রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক শক্তি। অত্যাধুনিক অস্ত্রভান্ডার রয়েছে G20-র একমাত্র আরব সদস্য সৌদি আরবের কাছেও। তাই মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মাঝে তিন দেশের এই চুক্তির নিঃসন্দেহে রয়েছে বিশেষ গুরুত্ব, যা কার্যকর হলে নতুন সামরিক জোট গঠন হতে পারে মুসলিম বিশ্বে। অস্ত্র উৎপাদন ও রফতানিতে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ইসলামাবাদ ও আঙ্কারা। ঋণ পরিশোধের অংশ হিসেবে ঐতিহাসিক মিত্র সৌদি আরবকে JF-17 থান্ডার যুদ্ধবিমান দেওয়ার চুক্তি করেছে পাকিস্তান। এদিকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে দূর হয়েছে তুরস্ক সৌদির মধ্যকার দীর্ঘ বৈরিতা। তিন দেশের যৌথ কূটনৈতিক ও প্রতিরক্ষা শক্তি আরও সুদৃঢ় করবে চুক্তিটি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে বেশি অবদান রাখবে এই সমঝোতা। সেনা ও কারিগরি সহায়তা, অস্ত্র, যুদ্ধজাহাজ ও বিমান আদান প্রদানের মধ্য দিয়ে সামরিক সহায়তা জোরদারে কাজ করবে তিন দেশ, যা প্রতিরক্ষার পাশাপাশি উন্মুক্ত করবে অর্থনীতি সহ অন্যান্য খাতে সহযোগিতার পথও, এমন অভিমত বিশ্লেষকদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সৌদি, পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে বাহরাইন ও ইয়েমেন। আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছে দেশ দুটি। চুক্তিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চুক্তিটির গুরুত্ব তুলে ধরা হয়। এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। তাতে বলা হয়, সৌদি আরবের নেতৃত্বে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিরক্ষা অংশীদারিত্ব।